হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো থেকে ফেসবুক আবিষ্কার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তো বোর্ড কর্তৃপক্ষ এই তিনটা ওয়েবসাইট কাঠামো যদি তোমাকে পরীক্ষায় তুলে দেয়, তিনটা ওয়েবসাইট কাঠামো থেকে যেইভাবে প্রশ্ন করুক না কেন, আমি মনে করি তুমি পারবে, যেভাবে করুক না কেন। আচ্ছা, তুমি একটা জিনিস দেখো, ইউটিউব থেকে ফেসবুক আমাদের কাছে সুবিধাজনক না। যদি বলে যে দুইটা ওয়েবসাইট কাঠামো থেকে কোনটা তোমাদের নিকট অধিক সুবিধা বা কোনটা আমাদের নিকট অধিক ব্যবহারযোগ্য বা। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো। স্টাডি ট্র্যাকিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আসলে এইচএসসি এক্সাম 2026 উপলক্ষে আমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকে বিগত বছরেও বেশ কিছু স্টুডেন্ট, বেশ কিছু বলতে 4 থেকে 5 লাখ স্টুডেন্ট এই দুইটা সাবজেক্টে ফেল করেছে। যে এই দুইটা সাবজেক্ট হচ্ছে এইচএসসি ইংলিশ এন্ড এইচএসসি আইসিটি। তো আমরা এই ফেল করা রুখে দাঁড়াতে, অর্থাৎ আমরা এই ফেল করা থেকে স্টুডেন্টদের বাঁচানোর জন্য এই ইংরেজি এবং আইসিটির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এই চ্যানেলে। তোমরা যারা ইংরেজিতে দুর্বল, ইংরেজি গ্রামারে দুর্বল এবং এইচএসসি আইসিটিতে দুর্বল, বিশেষ করে তোমাদের জন্য আমাদের এই চ্যানেলে খুবই গুরুত্ব সহকারে এই টপিকগুলো তোমাদেরকে বোঝানো হবে। তো সেই ধারাবাহিকতার লক্ষ্যে যেহেতু আমাদের পরীক্ষার আর 2-1 মাস বাকি আছে, এই জন্য আমরা টার্গেট করেছি পরীক্ষার আগে আমরা আইসিটি বিষয়ে সমস্ত ক্লাস আমরা এর ভিতরে আপলোড করে দিব। তো তোমরা যারা আইসিটিতে দুর্বল আছো বা আইসিটি নিয়ে ভয়ে আছো যে ভাই আইসিটি পারি না, আইসিটি কিভাবে করব বুঝি না, কোড বুঝি না, এইচটিএমএল বুঝি না, সংখ্যা পদ্ধতি বুঝি না, অ্যালগরিদম বুঝি না, ফ্লোচার্ট বুঝি না, যারাই এর কিছু বোঝো না, তোমাদের জন্য আজকে আমি আছি। ইনশাআল্লাহ আমার এই ক্লাসগুলো দেখার পরে তুমি অপেক্ষা করতে থাকবে আমার পরবর্তী ক্লাস কবে আপলোড করা হবে। এত সহজভাবে সুন্দর করে আমি তোমাদেরকে ক্লাসগুলো বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, দেখো আমরা আজকে আলোচনা করবো এই এইচএসসি আইসিটি পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ওটা হচ্ছে চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিত এইচটিএমএল নিয়ে। তো ওয়েব ডিজাইন পরিচিত এইচটিএমএল নিয়ে আলোচনা করতে গেলে আমাদের আগে ওয়েব পেজ কি সেটা জানতে হবে, এইচটিএমএল কি সেটা জানতে হবে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনার বিষয় হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি, এবং আগামীতে আমরা আলোচনা করবো এইচটিএমএল নিয়ে। ইনশাআল্লাহ ওয়েব ডিজাইন পরিচিতি এমন ভাবে শিখবো, একদম এক ক্লাসের মাধ্যমে আমরা ওয়েব ডিজাইন পরিচিতি পুরো শেষ করে দেবো। এবং এইচটিএমএল এর যে ট্যাগগুলো আছে, সে ট্যাগ অনেকগুলো ট্যাগের ভিতরে আমরা মাত্র 20 থেকে 25টা ট্যাগ শিখলেই আমরা এই চতুর্থ অধ্যায় চ্যাপ্টারটা আমরা আয়ত্ত করে নিতে পারি। আর বোর্ড কর্তৃপক্ষ এই চ্যাপ্টার থেকে 2 ভাগে প্রশ্ন করে থাকে, হয় ওয়েব ডিজাইন পরিচিতি থেকে করবে আর তা না হয় এইচটিএমএল থেকে করবে। যেখান থেকে করুক না কেন আমাদের পারতে হবে, পারার জন্য ভিডিওটা পরিপূর্ণভাবে দেখতে হবে। তো প্রিয় বন্ধুরা, চলো আমরা ওয়েব ডিজাইন পরিচিতি সম্পর্কে আজকে আলোচনা করি। ওয়েব ডিজাইন পরিচিতি সম্পর্কে আমাদের জানতে হলে আগে জানতে হবে ওয়েব পেজ কি। ওয়েব পেজ কি তো শুনে নাও, লিখে রাখো। একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। একাধিক ওয়েব পেজের সমষ্টিকে কি বলে? ওয়েবসাইট বলে। ওয়েবসাইট কাকে বলে? একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। আমি যা বলবো গুরুত্বপূর্ণ টপিক লিখে রাখবে, যেটা বলবো লিখে রাখো, লিখে রাখবে। তো দেখো, ওয়েব ডিজাইন পরিচিতি আমাদের কিছু ওয়েবসাইট কাঠামো নিয়ে আলোচনা আসবে। বোর্ড কর্তৃপক্ষ কয়েকটা ওয়েবসাইটের কাঠামো তুলে রাখবে, যে এটা কোন ওয়েবসাইটের কাঠামো, এই ওয়েবসাইটে কি আবিষ্কার করা হয়েছে এবং এই ওয়েবসাইট আর এই ওয়েবসাইটের ভিতরে কোনটি অধিক সুবিধাজনক। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করবে। তো প্রিয় বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের সামনে মাত্র তিনটি ওয়েবসাইট কাঠামো নিয়ে আলোচনা করবো। ইনশাআল্লাহ এই 3টি ওয়েবসাইট কাঠামো দিয়েই বোর্ড কর্তৃপক্ষ সব থেকে বেশি প্রশ্ন করে থাকবে, এবং আমি এটুকু বুঝতে পারতেছি যে তোমাদেরও এই 3টা কাঠামোর ভিতরে পরীক্ষায় আসবে বা পরীক্ষায় দিবে। তো দেখো কাঠামোগুলো কি। সর্বপ্রথম আমি যে ওয়েবসাইট কাঠামোটা নিয়ে আলোচনা করবো সেটা একটু দেখো। প্রিয় বন্ধুরা, আমি এটার নাম দিলাম পেজ 1, এটার নাম দিলাম পেজ 2, এটার নাম দিলাম পেজ 3। আচ্ছা, এই যে একটা ওয়েবসাইট কাঠামো, এই ওয়েবসাইট কাঠামোটার নাম হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। কি না? লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। এই ওয়েবসাইটের নাম কি? লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। লিনিয়ার ওয়েবসাইট, দেখো লিনিয়ার ওয়েবসাইট কাঠামো কাকে বলে, যে ভালোভাবে এটা মনে রাখবে এবং লিখেও রাখবে, পরীক্ষায় আসবে যে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো কাকে বলে। আগে দেখবে যে ওয়েবসাইটের পেজগুলো ধারাবাহিকভাবে সাজানো থাকে তাকে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো বলে। লিখো, যে ওয়েবসাইটের পেজগুলো ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে সাজানো থাকে তাকে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো বলে। যেমন এই লিনিয়ার ওয়েবসাইট থেকে ইউটিউব আবিষ্কার করা হয়েছে। কি দিয়ে? লিনিয়ার ওয়েবসাইট থেকে ইউটিউব আবিষ্কার করা হয়েছে। তোমরা যখন ইউটিউবে আমার কন্টেন্ট গুলো দেখবা প্রতিটা টপিক পার্ট বাই পার্ট আকারে সাজানো আছে। তোমরা যখন পার্ট 1 দেখবা যে পার্ট 2 চলে আসছে, 3 চলে আসছে, পার্ট 4 চলে আসছে। তুমি যদি চাও পার্ট 4 দেখতেছো, এখন তুমি চাইলে কিন্তু পার্ট 2টা দেখতে পারবা না, তোমার আবার ধারাবাহিকভাবে পিছনে চলে আসতে হবে, তার মানে কি তুমি লাভ দিয়ে এখানে যাইতে পারবা না, আবার লাভ দিয়ে এখানেও চলে আসতে পারবা না, তোমার ধারাবাহিকভাবে যাইতে হবে, আসতে হবে। সুতরাং ভালোভাবে মনে রাখো যে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো থেকে ইউটিউব আবিষ্কার করা হয়েছে। তো এখন আমি আরেকটা ওয়েবসাইট কাঠামো নিয়ে আলোচনা করবো, সেটা একটু দেখো। এটার নাম দিলাম হোম, এটার নাম দিলাম স্টোরি, এটার নাম দিলাম মেসেজ, এটার নাম দিলাম নোটিফিকেশন। তো প্রিয় বন্ধুরা, আমি এই স্ট্রাকচারটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি
ফেসবুকের একটা স্ট্রাকচার এখানে তুলে ধরেছি। এটা ফেসবুকের কোনো স্ট্রাকচার না, এটা একটা ওয়েবসাইট কাঠামো। এই ওয়েবসাইট কাঠামোর নাম হচ্ছে হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। কি না? হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। এই হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো থেকে ফেসবুক আবিষ্কার করা হয়েছে। যদি বোর্ড কর্তৃপক্ষ এরকম একটা ওয়েবসাইট কাঠামো দিয়ে দেয়, এরকম একটা ওয়েবসাইট কাঠামো দিয়ে দেয়, তখন বলবে যে চিত্র 2 অর্থাৎ এটা কোন ওয়েবসাইট কাঠামো? তুমি বলবা চিত্র 2 হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। এখন এই হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো থেকে ফেসবুক আবিষ্কার করা হয়েছে। ভালোভাবে মনে রাখো, ফেসবুক কোন ওয়েবসাইট কাঠামো থেকে আবিষ্কার করা হয়েছে? হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো থেকে। এখন আসো, হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাকে বলে? ভালোভাবে মনে রাখো, যে ওয়েবসাইটের হোম পেজে সমস্ত ডকুমেন্ট সংক্ষিপ্ত আকারে সাজানো থাকে তাকে হায়ারার্কিক্যাল ওয়েবসাইট বলে, তাকে হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো বলে। হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো থেকে ফেসবুক আবিষ্কার করা হয়েছে। এবং এই মনে রাখো যে একটা হোম পেজে যখন কোন সমস্ত ডকুমেন্ট সংক্ষিপ্ত আকারে দেওয়া থাকে, তখন মানুষের সেটা ব্যবহার করতে বা সেটা কাজ করতে অনেক সুবিধা মনে হয়। এই জন্য বিশ্বব্যাপী ফেসবুক হচ্ছে সব থেকে জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া, সব থেকে জনপ্রিয় একটা অ্যাপ। কোনো মানুষ ইউটিউব চালায় না চালায়, ফেসবুক কিন্তু চালায়। ইউটিউবে তুমি একটা ভিডিও দেখতেছো, একটা গান দেখতে দেখতে 10টা গান নিচে চলে আসছে। এখন তোমার আবার মনে হচ্ছে যে না, আমার 3 নম্বর গানটা ভালো ছিল, আমি 10টা গান দেখে কিন্তু আমি 3 নম্বর গানে যাইতে পারবো না। আমি কি করবো? 10 থেকে 9, 9 থেকে 8, 8 থেকে 7 এইভাবে করতে করতে আমি 3 নম্বর গানে আসবো। তার মানে আমার অনেক সময় লাগবে। কিন্তু তুমি একটু খেয়াল করো, তুমি ফেসবুকে আছো, তুমি অনেক স্ক্রল করতে 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 তুমি 10 মিনিট ধরে স্ক্রল করছো, নিচে নেমে গেছো, হঠাৎ করে ট্যাপ একটা মেসেজ আসছে। তোমার কি ইউটিউবের মতন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে উপরে ওঠা লাগছে? লাগে নাই কিন্তু। তুমি কিন্তু চাইলেই একটু করে এখানে চলে যেতে পারো, ঠিক না? একটা নোটিফিকেশন আসছে, তুমি চাইলেই কিন্তু নোটিফিকেশনটা কি আসছে দেখতে পারো। হোম পেজে যাবা, প্রোফাইলে যাবা, তুমি চাইলেই প্রোফাইলে যেতে পারো। তোমার কিন্তু যদি ইউটিউবের মতন যদি এইটা এরকম সমস্যা হইতো যে ওরে বাবা এত দূর করে এত নিচে চলে আসছি, এখন আবার ধারাবাহিকভাবে উপরে যেতে হবে, এইরকম যদি এই ওয়েবসাইটটা হইতো, তাহলে আর ফেসবুকটা এত জনপ্রিয় হয়ে উঠতো না বিশ্বব্যাপী। এই কারণে লিনিয়ার ওয়েবসাইট দিয়ে ফেসবুক আবিষ্কার করার ফলে হচ্ছে ফেসবুকটা এত জনপ্রিয় হয়ে উঠেছে সবার মধ্যে। আর ইউটিউবটা হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো থেকে, আর ফেসবুকটা হচ্ছে হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো থেকে। আমি বলেছি মাত্র 3টা ওয়েবসাইট কাঠামো নিয়ে আলোচনা করব, বাকি রইল একটা। এই একটা কোনটা? এই 2টা ওয়েবসাইট কাঠামো একসাথে মিলাই দিলে সংগঠিত হয় হাইব্রিড ওয়েবসাইট কাঠামো। এই হাইব্রিড ওয়েবসাইট কাঠামোটা হচ্ছে বাকিটা। এখন হাইব্রিড ওয়েবসাইট কাঠামো কি? হাইব্রিড ওয়েবসাইট কাঠামো দিয়ে কি আবিষ্কার করা হয়েছে? হাইব্রিড ওয়েবসাইট কাঠামো হচ্ছে কয়েকটা ওয়েবসাইটের সংমিশ্রণে যে ওয়েবসাইটটা সংগঠিত হয় বা ওয়েবসাইট তৈরি হয় তাকে হাইব্রিড ওয়েবসাইট কাঠামো বলে। এই হাইব্রিড ওয়েবসাইট কাঠামো থেকে গুগল আবিষ্কার করা হয়েছে। হাইব্রিড ওয়েবসাইট কাঠামো থেকে কি আবিষ্কার করা হয়েছে? গুগল আবিষ্কার করা হয়েছে। দেখো, লিনিয়ার এবং হায়ারার্কিক্যাল ওয়েবসাইট একসাথে জুড়ে দিলে হয় হাইব্রিড ওয়েবসাইট। তুমি যখন গুগলে যাবা, অনেক জায়গায় ইউটিউবের মতো ইন্টারফেস শো করবে, আবার অনেক জায়গায় মতো ফেসবুকের মতো ইন্টারফেস শো করবে। যখন কোনো চাকরির আবেদন করবে, ওইখানে দেখবা একবার একটা হোম পেজের ভিতরে সমস্ত ডকুমেন্ট দেওয়া থাকে, এখানে নাম্বার, নাম, এভাবে সব সিরিয়াল অনুযায়ী দেওয়া থাকে একটা হোম পেজের ভিতরে। আবার দেখবা একটার পর একটা, এক পেজের পর আরেক পেজ, আরেক পেজের পর আরেক পেজ, এইভাবে থাকে না? এভাবেই তো থাকে। তো গুগলে হায়ারার্কিক্যাল এবং লিনিয়ার 2টা সংমিশ্রণে হচ্ছে গুগল তৈরি করা হয়েছে। আর শুধুমাত্র লিনিয়ার ওয়েবসাইট দিয়ে হচ্ছে ইউটিউব আবিষ্কার করা হয়েছে এবং হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো থেকে ফেসবুক আবিষ্কার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তো বোর্ড কর্তৃপক্ষ এই 3টা ওয়েবসাইট কাঠামো যদি তোমাকে পরীক্ষায় তুলে দেয়, 3টা ওয়েবসাইট কাঠামো থেকে যেইভাবে প্রশ্ন করুক না কেন, আমি মনে করি তুমি পারবে, যেভাবে পরীক্ষা করো। আচ্ছা, তুমি একটা জিনিস দেখো, ইউটিউব থেকে ফেসবুক আমাদের কাছে সুবিধাজনক না। যদি বলে যে 2টা ওয়েবসাইট কাঠামো থেকে কোনটা তোমাদের নিকট অধিক সুবিধা বা কোনটা আমাদের নিকট অধিক ব্যবহারযোগ্য, বা যে কোনটা আমাদের জীবনে অনেক সুবিধা বহন করে বা কোনটাকে ব্যবহার করে আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, তখন আমরা অনায়াসে আমরা কিন্তু হায়ারার্কিক্যাল ওয়েবসাইটটা চুনে নেব। তখন কিন্তু আমরা হায়ারার্কিক্যাল ওয়েবসাইটকে বেশি ওইখানে প্রাধান্য দিব এবং লিনিয়ারকে একটু কম প্রাধান্য দিব। কেননা লিনিয়ার ব্যবহার করা, হায়ারার্কিক্যাল ব্যবহার করা একটু ডিফারেন্ট। হায়ারার্কিক্যাল ব্যবহার করা সোজা, লিনিয়ার ব্যবহার করা একটু কঠিন। তোমরা বুঝতে পারছো? তো প্রিয় বন্ধুরা, এখন আসো এই চ্যাপ্টার থেকে কিভাবে প্রশ্ন আসে, নৈবিত্তিক কেমন আসে। এই চ্যাপ্টার থেকে আসে যে ফেসবুকের আবিষ্কারকের নাম কি, ফেসবুক কোন ওয়েবসাইট থেকে আবিষ্কার করা হয়েছে, ইউটিউবের আবিষ্কারকের নাম কি, ইউটিউব কোন ওয়েবসাইট থেকে আবিষ্কার করা হয়েছে, গুগল কোন ওয়েবসাইট থেকে আবিষ্কার করা হয়েছে, এরকম। এখন আসো, ফেসবুক হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট থেকে আবিষ্কার করা হয়েছে। কোন ওয়েবসাইট? লিনিয়ার। এবং ফেসবুকের আবিষ্কারকের নাম কি? আমরা সবাই জানি ফেসবুকের আবিষ্কারকের নাম হচ্ছে মার্ক জাকারবার্গ, ঠিক না? আচ্ছা, এখন আমরা কি জানি যে ইউটিউবের আবিষ্কারকের নাম কি? কিন্তু ইউটিউব তো লিনিয়ার ওয়েবসাইট কাঠামো থেকে আবিষ্কার করা হয়েছে, তা আমরা মাত্র জানলাম। এখন আসো, তোমরা জেনেও খুবই আশ্চর্যান্বিত হবা যে ইউটিউবের আবিষ্কারকের নাম হচ্ছে জাভেদ করিম, কিনা? জাভেদ করিম নাম শুনে টের পেয়ে গেছো যে সে একজন বাংলাদেশি ভাইব আসতেছে। আসলে জাভেদ করিম হচ্ছে একজন বাংলাদেশি বংশোদ্ভূত লোক। এই জাভেদ করিমকে নিয়ে একটা সুন্দর একটা গল্প আছে যে সে কিভাবে ইউটিউব আবিষ্কার করেছে এবং ইউটিউবটা বিশ্বের দরবারে টপ 10 কোম্পানির ভিতরে একটা। বাংলাদেশে এত বড় বড় মিলিয়নিয়ার দেখো, এত বড় বড় কোম্পানির মালিক দেখো, তারাও কিন্তু ইউটিউবের কাছে যাইতে পারে, তারা টপ 1000 এর ভিতরে যাইতে পারে না। কিন্তু ইউটিউব বাংলাদেশি একজন লোক আবিষ্কার করছে, সেটা কিন্তু টপ 10 এর ভিতরে চলে গেছে। সুতরাং বুঝতেই পারতেছো, এই নিয়ে আমাদের একটু গল্প আছে, আমরা এটা বলবো। তো এই পর্বটা বেশি বড় করবো না,
যদি ওয়েব ডিজাইন পরিচিতি নিয়ে আমাদের প্রশ্ন দেয় তাহলে এর ভিতর থেকে প্রশ্ন দিতে হবে, এবং এই জিনিসটা যদি তুমি বুঝে থাকো তাহলে ওয়েব ডিজাইন পরিচিতি নিয়ে যেইভাবেই প্রশ্ন দিক না কেন আমি আশা করি তুমি পারবে। যদি না পারো, একটু যদি না বুঝো, তাহলে তুমি আমাকে জানাইতে পারো যে তুমি কোন জায়গা থেকে বুঝো নাই, আমি তোমার জন্য আবার নতুন একটা ক্লাস আপলোড দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা এই পর্যন্ত। আমরা আগামী পর্বে HTML, আমরা আগামী পর্বে ওয়েব ডিজাইন পরিচিতির ভিতরে এই যে জাভেদ করিম নিয়ে একটা ট্র্যাজেডি আছে সেটা আলোচনা করব, এবং এই জাভেদ করিম কিভাবে ইউটিউবকে এত উচ্চ শিখরে নিয়ে গেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এর জন্য আমাদের টপ লেভেল কিছু ডোমেইন নেম আছে, সেই ডোমেইন নেমও থাকবে। তো আমরা দ্বিতীয় পর্বে টপ লেভেল ডোমেইন নেম নিয়ে আলোচনা করবো, এবং তারপরে আমরা 20 থেকে 25টার ভিতরে HTML এর ট্যাগ শেষ করে দেবো। তো আমাদের খুবই শীঘ্রই আমাদের 14টা চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো আগামী পর্বের জন্য অপেক্ষা করো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। যদি এই চ্যাপ্টারটা বুঝে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। যদি না বুঝো তাহলে এই পর্বটা আবার দেখো, আবার দেখলে তুমি আশা করি বুঝতে পারবে। আর এই ভিডিও থেকে যদি তুমি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকো তাহলে এই তোমার যে বন্ধু আছে যে আইসিটি বোঝে না, বা যে ছোট ভাই আছে, যে বড় ভাই আছে যারা আইসিটি নিয়ে সমস্যা আছে, তাদের নিকট ভিডিওটা শেয়ার করে দিতে পারো। ইনশাআল্লাহ আইসিটি নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর যদি প্রয়োজন মনে করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমাদের ইউটিউব পেজটা ফলো করে রাখতে পারো। তো আগামী পর্ব দেখার অনুরোধ রইল। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।